আসসালামু আলাইকুম। 2025 সালে বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং অধিক গুরুত্বপূর্ণ এরকম 50টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, অজর শব্দের বিপরীত শব্দ কোনটি? অমলিন, বার্ধক্য, অমর, ব্যাধিগ্রস্ত। অজর একটি সংস্কৃতজাত শব্দ এবং বিশেষণ পদ। এর অর্থ হলো জরাজীর্ণ নয় বা বার্ধক্যহীন। তো এখানে অজর শব্দের বিপরীত শব্দ হবে বার্ধক্য। তাহলে খ নম্বর হবে বার্ধক্য। অন্যদিকে অমলিন শব্দটির বিপরীত শব্দ হবে মলিন, অমর শব্দের বিপরীত শব্দ হবে নশ্বর, ব্যাধিগ্রস্তর বিপরীত শব্দ হবে সুস্থ বা স্বাভাবিক। 2 নম্বর প্রশ্ন, এ কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কি? শ্বাস, প্রতিজ্ঞা, কোমর, প্রতিশ্রুত। তো এখানে পরিকর শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুত। এর অর্থ হচ্ছে কোনো কাজ করার জন্য দৃঢ় সংকল্প বা প্রতিশ্রুত হওয়া। পরিকর শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুত। 3 নম্বর প্রশ্ন, কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? ক্রন্দন, কাদা, এটা ধ্বনি পরিবর্তনের নিয়মে যথাযথ। সঙ্গীত, গীতিকা, এটা যথাযথ নয়। অন্যদিকে অঞ্চল, আঁচল, এটাও যথাযথ ধ্বনি পরিবর্তনের নিয়মে। দন্ত, দাঁত, এটাও ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে পড়ে। তাহলে এখানে ধ্বনি পরিবর্তনের যথাযথ নয় হচ্ছে সঙ্গীত, গীতিকা। স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? ক নম্বর, স্বীয় এর অধীন, স এর অধীন, সত্তার অধীন, সত্যের অধীন। তো স্বাধীন শব্দের ব্যাসবাক্য হবে স এর অধীন। এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে খ নম্বর, স এর অধীন। 5 নম্বর প্রশ্ন, ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? লেখার ধরনে, সংখ্যাগত পরিমাণে, ইন্দ্রিয় গ্রাহ্যে, উচ্চারণের বিশিষ্টতায়। এটা ইন্দ্রিয় গ্রাহ্যে এবং উচ্চারণের বিশিষ্টতায়, দুটোই অ্যান্সার হবে। তাহলে গ এবং ঘ। 6 নম্বর প্রশ্ন, উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? জোর, ঊর্ধ্ব, আড়াল, গতি। তো উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গটি ঊর্ধ্ব অর্থ ধারণ করে এবং এটি একটি তৎসম উপসর্গ। তাহলে এটা হবে ঊর্ধ্ব। 7 নম্বর প্রশ্ন, ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? অক্ষর, রূপমূল, শব্দ, বর্গ। রূপমূল হচ্ছে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক, রূপমূল বা শব্দমূল। তাহলে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হবে হচ্ছে রূপমূল। কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত? ডাক্তারখানা, হাসপাতাল, গুণমান, আকাশ ছোঁয়া। এখানে ডাক্তারখানা হচ্ছে এই খানা প্রত্যয় যোগে গঠিত একটি শব্দ। এই খানাটি হচ্ছে বিদেশি প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত হচ্ছে ডাক্তারখানা। তাহলে এখানে ডাক্তারখানা। পারিভাষিক শব্দ বলতে বোঝায়। পারিভাষিক শব্দ হচ্ছে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। তাহলে এখানে হবে গ নম্বর। 10 নম্বর প্রশ্ন, লুই, ভনই, গুরু, পুছিও, যান। এখানে ভনই শব্দের অর্থ কি? এটি হচ্ছে চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপার রচিত প্রথম পদ। এই পদের এই ভনই শব্দের অর্থ হচ্ছে বলে। ভনই শব্দের অর্থ হচ্ছে বলে। 11 নম্বর প্রশ্ন, গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? আমরা জানি গড্ডলিকা প্রবাহ একটা বাগধারা যার অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। এখানে গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। তাহলে এখানে হবে ঘ নম্বর, ভেড়া। 12 নম্বর প্রশ্ন, বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? এটা হবে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে। তাহলে ক নম্বর। যে আলোতে কুমুদ ফোটে, এক কথায় কি হবে? কুমুদিনী, প্রভাবতী, বিভা, কৌমুদী। তো যে আলোতে কুমুদ ফোটে এটা হবে হলো কৌমুদী এবং কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না বা চাঁদের আলো। তাহলে কৌমুদী। কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? তিসি, লাউ, মালি, মেয়ে। লাউ শব্দটিতে দ্বিস্বর ধ্বনি রয়েছে। একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তখন আমরা তাকে বলি দ্বিস্বর ধ্বনি। তাহলে এখানে একটি আ এবং অন্যটি হচ্ছে উ। আটি পূর্ণ স্বরধ্বনি, উটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এই দুটি একত্রে উচ্চারিত হওয়ার জন্য লাউ শব্দটিতে দ্বিস্বর ধ্বনি রয়েছে। 15 নম্বর প্রশ্ন, প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? এখানে ডাক্তারখানা, এখানে খানা প্রত্যয়যুক্ত হয়েছে। দিল খোলা, এটা হচ্ছে সমাস সাধিত শব্দ। অনুগমন, এটা হচ্ছে অনু, এটা হচ্ছে উপসর্গ, উপসর্গ গঠিত শব্দ। সম্রাট, এটা সন্ধি সাধিত শব্দ। তাহলে এখানে প্রত্যয় সাধিত শব্দ হবে ডাক্তারখানা। তিনি কথা বললেন না, বাক্যটিতে অস্তিবাচক রূপ কি হবে? তিনি কথা বলতে চান না, এটা হবে না। তিনি কথা না বলে থাকতে পারলেন না, এটাও হবে না। তিনি নীরব থাকতে চেষ্টা করলেন, এটাও হবে না। তিনি চুপ করে থাকলেন। তো অস্তিবাচক এবং নেতিবাচকের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, অর্থের মিল থাকতে হবে এখানে। অর্থাৎ তিনি কথা বললেন না, তার মানে তিনি চুপ করে থাকলেন। তো এটাই হবে হচ্ছে এই বাক্যটির অস্তিবাচক রূপ, তিনি চুপ করে থাকলেন। 17 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? অক্ষর হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে
উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, অর্থাৎ এক নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে যতটুকু আমরা উচ্চারণ করি ওটাকেই বলা হয় অক্ষর। এটা হবে অন, যোগ, তর, ভুক, তি, মু, লক। তাহলে এখানে আমরা অক্ষর পাচ্ছি হলো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি অক্ষর মিলে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। তাহলে এখানে মোট অক্ষর হবে 6টি, গ নম্বর 6টি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? কর্ম, ধাতু, প্রত্যয়, বিভক্তি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের দুটি অংশ থাকে, একটি হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, অন্যটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে এখানে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। 19 নম্বর প্রশ্ন, আপতাপ শব্দের সমর্থক শব্দ কোনটি? তো আপতার শব্দের অর্থ হচ্ছে সূর্য। এখানে অর্ণব শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, রাতুল শব্দের অর্থ লাল, অর্ক শব্দের অর্থ সূর্য, জলধি মানে সমুদ্র। তাহলে আপতাপ শব্দের সমর্থক শব্দ হবে অর্ক। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি, পদ, কাল, কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তাহলে এখানে অ্যান্সার হবে কারক। কোন বাক্যটি প্রমিত? পশ্চাৎপদ, পশ্চাৎগামী, পশ্চাৎভূমি, পশ্চাৎবর্তী। তো এটা হবে হচ্ছে পশ্চাৎভূমি, গ নম্বর। কোনটি বিশেষণ? সৎ, একতা, দর্শন, জনতা। সৎ হচ্ছে বিশেষণ, যার বিশেষ্য হচ্ছে সততা। অন্যদিকে একতা, দর্শন এবং জনতা এগুলো হলো বিশেষ্য পদ। তাহলে এখানে বিশেষণ হবে হলো সৎ। স্বরার ছন্দকে কি বলে? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ। স্বরার ছন্দকে স্বরবৃত্ত বলা হয়, স্বরবৃত্ত। অনুভূতিজাত বিরক্ত শব্দ কোনটি? সমসম, ঝমঝম, টিকটিক, ঠিক ঠিক। এটা হবে সমসম। স্ন যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে। তো আমরা জানি এটি একটি যুক্ত বর্ণ, এটা ভাঙলে আমরা পাবো মূর্ধন্য স এবং মূর্ধন্য ন, এবং ঘ নম্বর অ্যান্সার। স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সযোগ অধীন, সাযোগ অধীন, সযোগ ধীন, সাযোগ ধীন। এটা হবে সযোগ অধীন, এটা একটি স্বরসন্ধি, ক নম্বর। কোকিলের সমর্থক শব্দ কোনটি? মহি, বিধু, কলকণ্ঠ, ইন্দু। তো এখানে হবে কলকণ্ঠ। তো কোকিলের আরও কিছু সমর্থক শব্দ আছে, যেগুলো হলো পিক, বসন্তদূত, পরভৃত, অন্নপুষ্ট, পরপুষ্ট ইত্যাদি। তাহলে এখানে কোকিলের সমর্থক শব্দ হবে কলকণ্ঠ। রাজমিস্ত্রি শব্দের ব্যাস বাক্য। পূর্বপদে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। তাহলে এখানে রাজমিস্ত্রি হবে হচ্ছে মিস্ত্রির রাজা। তাহলে এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ব্যাস বাক্য হবে মিস্ত্রির রাজা, ঘ নম্বর। 29 নম্বর প্রশ্ন, প্রতীচী শব্দের বিপরীত শব্দ কোনটি? তো প্রতীচী শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দিক, এর বিপরীত শব্দ হবে এখানে প্রাচ্য। প্রাচ্য মানে পূর্ব দিক, তাহলে খ নম্বর প্রাচ্য। ইত্তেফাক শব্দের অর্থ কি? ইত্তেফাক শব্দটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সম্প্রীতি, মিল বা ঐক্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘতে আছে সম্প্রীতি, তাহলে অ্যান্সার হবে সম্প্রীতি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? তো বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন বর্ণ হলো 10টি, যার ভিতরে স্বরবর্ণ হলো 4টি, ব্যঞ্জনবর্ণ হলো 6টি। তাহলে হবে মাত্রাহীন বর্ণ হবে 10টি। নিশাকর শব্দের সমর্থক শব্দ কোনটি? রজনী মানে রাত, অনিল মানে বাতাস, আমরা নিশাকর শব্দের অর্থ চাঁদ, যামিনী মানে রাত্রি। তাহলে এখানে নিশাকর শব্দের সমর্থক শব্দ হবে চাঁদ। 33 নম্বর প্রশ্ন, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তো নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির ভিতরে অহরহ একটি সন্ধি, যার সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ বিসর্গ যোগ অহ। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর। অম্বর এর প্রতিশব্দ কোনটি? অম্বর হচ্ছে আকাশ, আমরা বলে থাকি নীলম্বর। অম্বর মানে আকাশ, তাহলে এখানে পৃথিবী হবে না, সমুদ্র হবে না, আকাশ, গ নম্বর হবে আকাশ। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, কোন বাক্য? মিশ্র বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, বিস্ময়বোধক বাক্য। যেহেতু শেষে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে তাহলে এটা অবশ্যই বিস্ময়বোধক বাক্য, তাহলে ঘ নম্বর হবে বিস্ময়বোধক বাক্য। মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন, মহিমা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ, তাহলে এখানে হবে মহৎ যোগ ইমন, খ নম্বর। গৌবদ্য এর প্রবাদ বাক্য কোনটি? মূর্খ, চালাক, হাতুড়ে, অলস। এটা হবে হাতুড়ে। গৌবদ্য মানে হাতুড়ে বা অদক্ষ চিকিৎসককে বোঝানো হয়, তাহলে এখানে হবে হাতুড়ে। এক কথায় প্রকাশ করুন মুক্তি পেতে ইচ্ছুক। মুক্তি পেতে ইচ্ছুক এটার এক কথায় প্রকাশ হবে মুমুক্ষু, ক নম্বর মুমুক্ষু। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
তো খাঁটি বাংলা উপসর্গ মোট হচ্ছে 21টি। এখানে অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ, পরাটা সংস্কৃত উপসর্গ, সুটা হচ্ছে আশুবিনি, আমরা জানি আশুবিনি, এটি খাঁটি বাংলা এবং তৎসম উভয় উপসর্গতেই আছে। তাহলে এখানে হবে প্রটা হচ্ছে তৎসম উপসর্গ, তাহলে এখানে খাঁটি বাংলা উপসর্গ হবে হলো সু। পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি? তাহলে পর্বতের সমর্থক শব্দগুলো হচ্ছে শৈল মানে পর্বত, মেদিনী মানে পৃথিবী, অদ্রি মানে পর্বত, অচল মানেও পর্বত। তাহলে পর্বতের সমর্থক শব্দ নয় হবে মেদিনী, যার অর্থ হচ্ছে পৃথিবী। কোন দুটি বিদেশি উপসর্গ? বে হর, কদ রাম, সু বি, অপি অভি। তো এখানে বে এবং হর হচ্ছে বিদেশি উপসর্গ, বে হচ্ছে ফার্সি উপসর্গ এবং হর হচ্ছে হিন্দি উপসর্গ। তাহলে অ্যান্সার হবে বে এবং হর হচ্ছে বিদেশি উপসর্গ। সুধা শব্দের বিপরীত শব্দ কোনটি? তো সুধা শব্দের বিপরীত শব্দ হচ্ছে গরল, তাহলে এখানে গরল হবে। অন্যদিকে দামি শব্দের বিপরীত শব্দ হবে হচ্ছে সস্তা, কপট শব্দের বিপরীত হবে হচ্ছে হলো সাধু এবং ভয়ের বিপরীত হবে নির্ভয়। তাহলে সুধা শব্দের বিপরীত শব্দ হবে গরল। বীর ভাগ্যা বসুন্ধরা বাগধারাটির অর্থ কি? এটা হবে সাহসীরা পৃথিবীর সুখ ভোগ করে, তাহলে এখানে ঘ নম্বর অ্যান্সার। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তো ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিযোগ অর্থ, গ নম্বর বিযোগ অর্থ। অর্থহীন অপব্যয় অর্থ প্রকাশ করে কোনটি? মশা মারতে কামান দাগান, এটা হতে পারে, এটা অ্যান্সার হবে অর্থহীন অপব্যয়ের অর্থ। অন্যদিকে ভস্যে ঘি ঢাকা, এর অর্থ হচ্ছে যে কাজে ফল লাভের আশা নেই, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা হবে অতিরিক্ত লোকের পাণ্ডিত্যে কাজ নষ্ট। এবং গরু মেরে জোতা দান, এটা হবে সামান্য প্রায়শ্চিত্ত। তাহলে এখানে অ্যান্সার হবে মশা মারতে কামান দাগা। কেবল কিন্তু কিন্তু করো না বাক্যে কিন্তু কি অর্থ প্রকাশ করছে? প্রতিবাদ, বিস্ময়, সংশয়, সন্দেহ, এটা সংশয় প্রকাশ করেছে, সংশয়। নত্যবিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ বানান? তো নত্যবিধানের নিয়ম অনুসারে তৎসম শব্দে রির স্বর পরে মূর্ধন্য ন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণনাটি রেব বা র আছে, তাহলে এরপরে মূর্ধন্য ন হওয়ার কথা, তাহলে এখানে হবে বর্ণনা শব্দটি হচ্ছে অশুদ্ধ বানান, বর্ণনা। ফুলের বাহিরের আবরণ এক কথায় প্রকাশ করলে কি হবে? এখানে ফুলেল আছে, ফুলেলটা হচ্ছে ফুলের গন্ধে সুবাসিত, এর এক কথায় প্রকাশ হবে ফুলেল। বৃতি হচ্ছে ফুলের বাইরের আবরণ, এটার এক কথায় প্রকাশ হলো বৃতি, খ নম্বর বৃতি। যার সব হারিয়েছে ব্যাসবাক্যটি এক কথায় প্রকাশ কি হবে? ঋত সর্বস্ব, উদ্বাস্তু, সর্বহারা, অনস্বয়া। এখানে ঋত সর্বস্ব এবং সর্বহারা দুটো অ্যান্সার হবে। অন্যদিকে উদ্বাস্তু হচ্ছে বাস্তু হতে উৎখাত হয়েছে যে, এবং অনস্বয়া হচ্ছে যে নারী অসুয়া বা হিংসা নেই তাকে অনুসয়া বলা হয়। তাহলে এখানে যার সব হারিয়েছে ব্যাসবাক্য হবে ঋত সর্বস্ব অথবা সর্বহারা। কোনটি নিযন্ত ধাতুর উদাহরণ? মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে নিযন্ত ধাতু বলে। যেমন কর যোগ আ, পর যোগ আ, পড়া, এগুলো হচ্ছে নিযন্ত ধাতু। তাহলে এখানে হবে হলো ক নম্বর কর যোগ আ, করা, এটা হচ্ছে নিযন্ত ধাতুর উদাহরণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।